আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 18 ফেব্রুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: কমিশনের কাছে এক পর্বেই বিহুর আগে রাজ্যে নির্বাচন চাইল বিজেপি। কমিশনের সঙ্গে মত বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মার্চের প্রথম সপ্তাহে নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। ঠিকাদার ঘনিষ্ঠ কাউকে বিধায়ক হিসেবে দেখতে চান না শিলচরবাসী। প্রার্থী চয়নে ভেবেচিন্তে এগোতে হবে বিজেপিকে। দাবি পূরণে ক্যাবিনেট সিদ্ধান্তের আগে পিছু হটতে নারাজ বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা। অনশনে গুরুতর অসুস্থ দুই। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ। কৃষ্ণেন্দুর নেতৃত্বে ফের বিজেপি মুখ হচ্ছে বরাক উপত্যকার মাইমাল সমাজ। দক্ষিণ করিমগঞ্জ আসনে বিজেপির টিকিট দাবি। ভোটে প্রার্থিত্ব ও 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ 3 অভিভাবক সংস্থা। 20 ফেব্রুয়ারি 3 সংস্থাকে নিয়ে শিলচরে হতে পারে মুখ্যমন্ত্রীর বৈঠক। টি-20 বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়। সুপার 8-এ পৌঁছল জিম্বাবুয়ে। বিহারে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করলেই জরিমানা, নির্দেশিকা নীতিশ সরকারের। ত্রিপুরা বাংলাদেশ সংযোগকারী ফেইথ ব্রিজ চালু মিজোরামে। 100 মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী লালদুহমা। হাইলাকান্দিতে দল বদলে রাজনীতি তুঙ্গে। কংগ্রেস ইউডিএফের 400 কর্মী অগপথে। জম্মু ও কাশ্মীরের 14টি পর্যটন কেন্দ্র খুলে দিল কেন্দ্র। হাইলাকান্দিতে বিজেপির সমীক্ষা, জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের চেষ্টা। এবং সর্বশেষ খবরটি হল, নাতানপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন কৌশিক রূপম। আগামী 20 ফেব্রুয়ারি পশ্চিম কাটিগড়ার নাতানপুরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে একই পর্যায়ের বিহুর আগে বিধানসভা নির্বাচন চাইল বিজেপি। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আসা কমিশনের দলের সঙ্গে মত বিনিময় করে বিভিন্ন রাজনৈতিক দল। তখনই তাদের এই প্রস্তাব তুলে ধরা হয়। রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খবর জানিয়ে বলেছেন, এই মুহূর্তে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত। ফলে সারা দেশে একটি বার্তা দিতেও বিজেপি চাইছে একই পর্বে ভোট সেরে নিতে। এমন কথাই এদিন কমিশনের সামনে তুলে ধরেছে শাসক শিবিরের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের দল গুয়াহাটিতে উপস্থিত হয়। কমিশনের দলটি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত কমিশনের কাছে তুলে ধরেন। বিজেপি, কংগ্রেস, অগপ, ইউডিএফ, সিপিএম, বিপিএফ, ইউপিপিএল, বিএসপি, আপ ইত্যাদি দলের প্রতিনিধিরা কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে বিজেপি একের পর এক পন্থা অবলম্বন করছে। এক্ষেত্রে বরাক উপত্যকার মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে শিলচর বিধানসভা আসন। শেষ পর্যন্ত নানা দিক যাচাই করে গেরুয়া দল যে কোনো প্রত্যাশীকে মর্যাদা সম্পন্ন এই আসনে প্রার্থী হিসেবে প্রক্ষেপ করলেই শিলচরবাসী মেনে নেবেন কি, এই প্রশ্নে নানা মুনির নানা মত উঠে আসছে। তবে দেখা যাচ্ছে ঠিকাদার ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে বিধায়ক হিসাবে দেখতে চান না শিলচরের মানুষ। ঠিকাদারদের সঙ্গে সংযোগ নেই এমন বিধায়কের প্রত্যাশা শহরবাসীর। প্রসঙ্গত, শিলচর বিধানসভা এলাকায় বিভিন্ন ধরনের নির্মাণ কাজ চলছে। বেশ কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এইসব নির্মাণ কাজকে কেন্দ্র করে হাতে গোনা কয়েকজন ঠিকাদার গত কয়েক বছরে বিপুল অর্থের মালিক হয়েছেন। কিন্তু একাধিক জায়গায় নির্মাণ কাজে গুণগত মানের অভাব থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে অত্যন্ত ক্ষোভের সঙ্গে নিজেদের অভিমত জানালেন শিলচরের নাগরিকরা। নির্মাণ কাজের গুণগত মান নিয়ে বিভিন্ন সময় অভিযোগ করেছে বিরোধী দল। এই অভিযোগ নিয়ে অবহিত রয়েছেন শিলচরের সচেতন মানুষও। তাই আগামী নির্বাচনে ঠিকাদার সংযোগ নেই এমন বিধায়ক চাইছেন শিলচরের মানুষ। কারণ গত বছরের যে কয়টি কাজ হয়েছে সবগুলোতে দেখা গেছে ঠিকাদারদের বাড়তি মুনাফা লাভের প্রবণতা। আর এর সুবাদেই কিছু ঠিকাদারদের যেমন আঙ্গুল ফুলে কলা গাছ, আবার কিছু পাতিনেতা হয়ে গেছেন ঠিকাদার যাদের কিছুই ছিল না। তারা ঠিকাদারির মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। অথচ নিকাশি ব্যবস্থা যেমন দুর্বল, তেমনি জমাজল সমস্যা সেই তিমিরেই। এই বিষয়টি এবার বিশেষভাবে ভাবাচ্ছে সাধারণ ভোটারদের। কংগ্রেস আমলে যেভাবে ঠিকাদাররা রীতিমতো লুটোতরাজ চালিয়েছিল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে, এখন ঠিক ততটুকু না হলেও যা হচ্ছে সেটাও কম নয়। কয়েকদিন আগে নিম্নমানের রাস্তা নিয়ে বিজেপির এক কর্মী সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন।
পরে অবশ্য বিষয়টা মিটমাট হয়ে যায়, কিন্তু একটা কথা বেরিয়ে আসে, বিভিন্ন কাজের মান নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনের আগে ফের বিজেপি মুখ হতে যাচ্ছে বরাক উপত্যকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাইমাল সমাজ। এতে বরাকের 4টি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে প্রবল চাপে পড়তে পারে কংগ্রেস। ভোটে প্রার্থিত্ব সহ 5 দফা দাবি নিয়ে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল বরাকের মাইমাল সমাজের 3 অভিভাবক সংস্থা। গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে বরাক উপত্যকার মাইমাল সমাজের 3 অভিভাবক সংস্থা আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন, মুসা ও মাহি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বরাক উপত্যকার পিছপড়া জাতি মাইমাল সমাজের দীর্ঘদিনের 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করেন তারা। 3 সংস্থার তরফে লিখিত স্মারকপত্র পেশ করা হয় মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার যে কোনো একটি আসনে বিজেপি থেকে মাইমাল সমাজের প্রার্থী প্রদানের দাবি জানানো হয় মুখ্যমন্ত্রীকে। গুয়াহাটি থেকে ফোনে এই খবরটি জানিয়েছেন আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের সভাপতি নিজামুদ্দিন। তিনি বলেন, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মাধ্যমে বুটে প্রার্থিত্ব সহ 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া পেয়েছেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেছেন, 24-এর লোকসভা নির্বাচনের আগের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বরাক উপত্যকার মাইমাল সমাজের দাবিগুলো পূরণ করবেন। আগামী 20 ফেব্রুয়ারি বরাকে এসে শিলচরে ফের উপত্যকার মাইমাল সমাজের 3 অভিভাবক সংস্থাকে নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে প্রার্থিত্ব প্রদানের বিষয়টিও বিবেচনা করা হবে। নিজামুদ্দিন বলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে দক্ষিণ করিমগঞ্জ আসনে বিজেপি টিকিটের দাবি করেছেন তারা। তাদের দাবি, এই আসনে মোট 80,000 মাইমাল সমাজের ভোটার রয়েছেন। এখানে মাইমাল সমাজ থেকে যোগ্য কাউকে বিজেপি টিকিট দিলে জয় নিশ্চিত। এই কেন্দ্রে ইতিমধ্যে মাইমাল সমাজ থেকে 2 জন টিকিট প্রত্যাশীর নাম সামনে এসেছে। একজন বিশিষ্ট ব্যবসায়ী তথা বিজেপি কর্মী তজির উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী নিজামুদ্দিন। পরবর্তী খবরটি হলো, আগামী 20 ফেব্রুয়ারি পশ্চিম কাটিগড়ার নাতানপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ট্যুর শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দেশের আন্তর্জাতিক সীমান্তগুলির মানোন্নয়নের জন্য এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যই হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজ অনুষ্ঠানের উদ্দেশ্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই অনুষ্ঠানের জন্য নাতানপুরের 100 বিঘা জমিতে শুরু হয়েছে মঞ্চসহ প্যান্ডেলের কাজ। কুশিয়ারকুল নাতানপুর পূর্ত সড়কের বাঁ পাশে 3টি হেলিপ্যাড নির্মাণের কাজ প্রায় শেষ। সড়কের ডান পাশে অস্থায়ী মঞ্চসহ প্যান্ডেলের কাজ করছেন 350 শ্রমিক। 50,000 দর্শক শ্রোতা যাতে বসতে পারেন সেই হিসেবে তৈরি হচ্ছে প্যান্ডেল। সঙ্গে প্যান্ডেলের বিভিন্ন অংশে যাতে বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত থাকে সেদিকেও দৃষ্টি দিচ্ছে প্রশাসন। 2 দিন আগে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই সভাস্থল পরিদর্শন করে যাবার পর ফের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা নাতানপুরে এসে অনুষ্ঠানস্থলের পরিস্থিতি খতিয়ে দেখে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। বিশেষ করে জনসাধারণ নাতানপুরের অনুষ্ঠানস্থলে আসার জন্য কুশিয়ারকুল পূর্ত সড়ক ছাড়াও জালালপুরের দিক থেকে গ্রামীণ সড়কটি যাতে ব্যবহার করতে পারেন সে ব্যাপারে বিভাগীয় কর্তাদের নির্দেশ দেন তারা। জানা গেছে, 20 ফেব্রুয়ারি সকাল 10টায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হেলিকপ্টার নাতানপুরে সভাস্থলের পাশের অস্থায়ী হেলিপ্যাডে এসে নামবে। এখান থেকে অমিত শাহ সড়ক পথে চলে যাবেন মাত্র 5 কিলোমিটার দূরের নাতানপুর বিএসএফ ক্যাম্পে। এখানে নির্দিষ্ট পঞ্চায়েত প্রতিনিধি সহ বিএসএফের 10 জন কর্মকর্তার সঙ্গে এক আলোচনায় মিলিত হবেন তিনি। 11:15টায় বিএসএফ ক্যাম্প থেকে সড়ক পথে রওনা হয়ে আসবেন সভাস্থলে। এখানে প্রায় ঘণ্টাখানেক থেকে হেলিকপ্টারে রওনা হবেন ত্রিপুরার উদ্দেশ্যে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে নিয়ে রাজ্য সরকারের সবকটি বিভাগের স্থানীয় ঊর্ধ্বতন কর্মীরা বর্তমানে নাতানপুরে ক্যাম্প করে রয়েছেন। নাতানপুরের সভাস্থলে যাবার পূর্ত সড়কে চলছে দিনরাত কাজ। এপিডিসিএল থেকে সভাস্থলে বিদ্যুৎ সরবরাহের জন্য পুরনো লাইন বদলে ফেলা হচ্ছে। অস্থায়ীভাবে 220 কেবির একটি নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকে তা জানার জন্য হাইলাকান্দির জেলা বিজেপি কার্যালয়ে একটি জনমত মতামত সমীক্ষা অনুষ্ঠিত হয়।
এই বুটে অংশ নেন বিজেপির জেলা অফিসের পদাধিকারী, মণ্ডল এক্সিকিউটিভ সদস্য, মোর্চা সভাপতি, রাজ্য এক্সিকিউটিভ সদস্য এবং প্রাক্তন জেলা সভাপতি। হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্র হাইলাকান্দি ও আলগাপুর কাটলিচড়ার জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করাই ছিল এই সমীক্ষার মূল লক্ষ্য। বিশেষ এই ভোট গ্রহণ পরিচালনা করেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় টামটা। তাকে সহযোগিতা করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সমীক্ষা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রায় 95% বুট পড়েছে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে হাইলাকান্দি আসনে 22 জন এবং আলগাপুর কাটলিজোড়া আসনে 6 জন টিকিট প্রত্যাশী রয়েছেন। ভোটদাতারা ব্যালট পেপারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে থেকে 3টি নাম লিখে মতামত দেন। ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স সিল করে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই মতামতের ব্যালট গুয়াহাটির বিজেপি রাজ্য কার্যালয় বাজপেয়ী ভবনে খোলা হবে। দলীয় সূত্রে আরও জানা গেছে হাইলাকান্দি আসনে স্বপন ভট্টাচার্য ও সৈকত দত্ত চৌধুরীর পক্ষে বেশি বুট পড়েছে। কল্যাণ গোস্বামীও ভালো সংখ্যক বুট পেয়েছেন। পরবর্তী খবরটি হল, পহেলগাঁওয়ে হামলার পরে জম্মু ও কাশ্মীরের বন্ধ থাকা 14টি পর্যটন কেন্দ্র ফের খুলল। এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। গত এপ্রিলে পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় 26 জন নিহত হয়। সেই হামলার খবরে গোটা দেশ নড়ে যায়। তারপরেই জম্মু কাশ্মীরে শুরু হয় কড়া নজরদারি। জঙ্গি হামলার তদন্তও শুরু হয়। পরিস্থিতির কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের বহু পর্যটন স্থল বন্ধ করে দেওয়া হয়। সব কিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ পর্যটকদের বেশ কিছু স্থানে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সেই স্থানগুলি দীর্ঘদিন ধরে বন্ধ রাখার বিরুদ্ধে সোচ্চার হন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। উপত্যকায় এই গুরুত্বপূর্ণ স্থানগুলি বন্ধ থাকার ফলে আর্থিক ক্ষতি হচ্ছে, পর্যটন ব্যবসায় লোকসান হচ্ছে বলে দাবি করতে থাকেন ওমর। এবার তার দাবি মতোই পহেলগাঁও হামলার পর বন্ধ থাকা জম্মু কাশ্মীরের 14টি পর্যটন কেন্দ্র ফের খুলে দিয়েছে কেন্দ্র। সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পরবর্তী খবরটি হল, বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করল নীতিশ কুমার সরকার। নিয়ম না মানলে মোটা টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। নগর উন্নয়ন ও আবাসন দফতরের তরফে এই নির্দেশিকা জারি হতেই বিতর্ক তুঙ্গে। সরকারের তরফে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও জনতার আবেগের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিরোধীদের তোপ, তাহলে কি এবার শীততাপ নিয়ন্ত্রিত কামরার ভিতরে মাছ মাংস বিক্রি করতে হবে? এমন নিয়ম যে আনা হতে পারে তা আগেই আভাস দিয়েছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় সিনহা। অবশেষে জারি হলো নির্দেশিকা। সেখানে পরিষ্কার বলা হয়েছে, খোলা জায়গায় কোনোভাবেই মাছ মাংস বিক্রি করা যাবে না। নিয়ম না মানলে দিতে হবে 5,000 টাকা জরিমানা। কেবল তাই নয়, মাংস বিক্রির ক্ষেত্রে সব বিক্রেতারই লাইসেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি মানতে হবে নানা নিয়ম, যেমন মাংসের দোকানে এমনভাবে কালো কাচ বা পর্দা রাখতে হবে যাতে মাংস কাটার দৃশ্য বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায়। তাছাড়া কোনো ধর্মীয় স্থান কিংবা বিদ্যালয়ের আশেপাশে এই ধরনের দোকান থাকতে পারবে না। মাংস ঝুলিয়ে রাখা যাবে না। দোকানে যা বর্জ্য জমবে তা নির্দিষ্ট জায়গাতেই কেবলমাত্র রাখতে হবে যাতে পুরকর্মীরা সহজেই সন্ধান পেতে পারেন। বাম দলের বিধায়ক অজয় কুমার সংবাদ মাধ্যমকে এই বিষয় নিয়ে বলেন, সংখ্যালঘুদের টার্গেট করতেই এমন সিদ্ধান্ত। বিজয় সিনহা নিজের ইচ্ছামতো নিয়ম লাগু করতে পারেন না বলেও তীব্র সমালোচনা করেছেন তিনি। তার খোঁচা, বেশিরভাগ কসাইখানা আরএসএস ও বিজেপি নেতাদের মালিকানাধীন। পাশাপাশি তার প্রশ্ন, যদি খোলা জায়গায় না থাকে তাহলে কি শীততাপ নিয়ন্ত্রিত করে মাংস বিক্রি হবে? পরবর্তী খবরটি হলো, ত্রিপুরা বাংলাদেশ সংযোগকারী ফেইথ ব্রিজ চালু মিজোরামে। মিজোরামের তোলাওয়াং নদীর উপর নির্মিত ল্যাংটেকাই সেতুর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী লালদুহমা। এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পটি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অর্থানুকূল্যে 43.83 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। সরকারিভাবে ফেইথ ব্রিজ নামে নামকরণ করা 100 মিটার দীর্ঘ এই সেতুটি 7.5 মিটার প্রশস্ত। দুপাশেও 1.5 মিটার করে ফুটপাত রয়েছে। সর্বোচ্চ 385 মেট্রিক টন ভার বহনে সক্ষম এই সেতুটি অঞ্চলটির পরিবহন নিরাপত্তা ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, 2024 সালের ডিসেম্বর মাসে সেতু উদ্বোধনের প্রস্তুতিকালে একটি পুলি বিকল হওয়ায় সেতু উদ্বোধনে এত দেরি হয়েছে।
পরবর্তী কয়েক মাসে পুনরায় কারিগরি প্রস্তুতির পর 2025 সালের এপ্রিলে আবার কাজ শুরু হয় এবং কোনো দুর্ঘটনা ছাড়াই সেতুটি স্থাপন করা সম্ভব হয়। অ্যাপ্রোচ রোড সহ অন্যান্য কাজ 2025 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের পথ প্রশস্ত হয়। তিনি বলেন, নতুন সেতুটি পুরনো বেইলি সেতুগুলির পরিবর্তে নির্মিত হয়েছে। আগের সেতুগুলোর বার বহন ক্ষমতা কম ছিল এবং প্রায় অতিরিক্ত চাপে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতো। তবে নতুন সেতুতে আর ভার সীমাবদ্ধতা বা যানবাহন নিয়ন্ত্রণের প্রয়োজন হবে না, ফলে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিত হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।